আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজকে আপনাদের অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা না জানলে আপনি অ্যাকাউন্টিং কখনোই পারবেন না, অর্থাৎ জাবেদার অধ্যায়টি, মানে জাবেদার বিষয়টি আপনাদেরকে আমি সুন্দর করে বুঝাবো মাত্র 2টি পর্বে আর মাত্র 5টি নিয়মে। ইনশাল্লাহ আর কখনোই আপনাদের ভুল হবে না এবং খুব সহজেই সারা জীবন আপনাদের এটা মনে থাকবে। জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী হচ্ছে, করতে গেলে আমরা মাত্র 5টা বিষয় বুঝলে পরেই আমরা সবগুলোটা সুন্দরভাবে করতে পারবো। নাম্বার 1, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। আবার বলুন তো সবাই, কয়টা বিষয়? 5টা বিষয়: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তাহলে জাবেদা জাবেদার ডেবিট ক্রেডিট নিয়মগুলির ভিতর আমরা একটু আগে বললাম যে আমাদের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই 5টার মাধ্যমে আমরা সব কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। এখানে দেখুন, সম্পদ কাকে বলে? ব্যবসার মালিকানাধীন অর্থ মূল্য সম্পন্ন বস্তু বা অধিকার, এগুলো হচ্ছে আপনার সম্পদ। সম্পদ হলো ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এমন কিছু বস্তু বা উপাদান যা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ সুবিধা প্রদান করে। কিরকম? দেখুন, যেমন নগদ অর্থ, এটা কিন্তু আমাদের অধিকারের ভিতর আছে এবং এটা দিয়ে কিন্তু আমি ভবিষ্যৎ সুবিধা পাবো। যেমন হচ্ছে, নগদ টাকা দিয়ে আমরা কোনো কিছু কিনতে পারবো। ব্যাংকে জমা টাকা, এটাও কিন্তু আমরা, ব্যাংকে যখন আমার টাকা থাকবে আমি চেকের মাধ্যমে কোনো কেনাকাটা করতে পারবো। আমরা বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে পারবো। প্রাপ্য বিল, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত বলবো। প্রাপ্য বিল মানে যে বিলের টাকাটা আমরা পাবো, এখনো পাইনি। আবার দেখুন, আমার পণ্য মজুত রয়েছে, এটাও তো আমার সম্পদ, কারণ ভবিষ্যতে এগুলো আমি বিক্রি করে নগদ টাকা ইনকাম করতে পারবো। যানবাহন রয়েছে, এটাও কি আমার অধীনে রয়েছে এবং এর দ্বারা আমি সুবিধা কিন্তু ভোগ করছি, বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছি। আসবাবপত্র, এটাও কিন্তু সম্পদ, এটা আমার অধিকারে আছে এবং এটা দিয়ে আমি অনেক দিন, অনেক বছর সুবিধা ভোগ করতে পারছি। কাগজ কলম রাখতে পারছি, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারছি। ভবন, এটাও কিন্তু আমার সম্পদ, কারণ এই ভবন, দালান কোঠা, এগুলো আমরা ব্যবহার করে বছরের পর বছর সুবিধা ভোগ করছি। মেশিন, এটাও তাই, অনেক পণ্য উৎপাদন করছি। কম্পিউটার, হিসাব রক্ষণ করছি এবং বছরের পর বছর আমরা এটা ব্যবহার করতে পারছি। আপনারা সবসময় মনে রাখবেন, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এবার আমরা যাব দায়। দায় কাকে বলে? ব্যবসায়ের অন্যের নিকট পরিশোধযোগ্য ঋণ বা বাধ্যবাধকতা। বিষয়টা কিরকম? দায় হলো আপনার ব্যবসার উপর অন্যের পাওনা বা অধিকার। যেমন কেউ টাকা পায় আপনার কাছে, তো এটা দায়। আপনি আজ কারো কাছ থেকে টাকা বা পণ্য সেবা নিয়েছেন। ধরুন আমরা কোনো কিছু কিনেছি কিন্তু দাম এখনো দেইনি, এই যে বাকি থাকা টাকাটা আমাকে যে পরিশোধ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়। একটা উদাহরণ আমরা দেই। ধরুন আপনার একটি কাপড়ের দোকান আছে, যার নাম অ্যাকাউন্টিং গ্রুপ। আপনি পাইকারি বাজার থেকে 10,000 টাকার কাপড় বাকিতে কিনে আনলেন। 10,000 টাকা আপনার জন্য একটি দায়। কারণ কি? আপনি সুবিধা আজ নিয়েছেন কিন্তু টাকাটা ভবিষ্যতে দিতে হবে। যতক্ষণ টাকা দিচ্ছেন না, বিক্রেতা আপনার উপর এই পাওনার দাবি রাখবে।
রাখতে পারবেন। তাহলে আশা করি দায়টা আপনার ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমাদের উপর কারো একটি অধিকার, সেটাই হচ্ছে দায়। দেখুন, দায় লায়াবিলিটিস, ব্যাংক ঋণ, ব্যাংক থেকে ঋণ নিয়েছি, ওনারা টাকা পাবেন, তাহলে আমরা দায়বদ্ধ। ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তাহলে এটা আমাদের জন্য দায়। পাওনাদার টাকা পাবেন, এটা দায়। হ্যাঁ, আমি কোনো হচ্ছে কি স্বর্ণ ঋণ নিয়েছি, সেটাও দায়। পদো বিল, আমি কারো কাছ থেকে কিনেছি, উনি আমাকে একটা বিল দিয়েছেন, তো এই বিলের টাকাটা 3 মাস পর বা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হবে। এই পদো বিলটাও কিন্তু আমাদের জন্য দায়। অন্যান্য যে কোনো ঋণ, যেমন ধরুন ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকে যে টাকা ছিল তার থেকে আমি বেশি টাকা তুলে কোনো কাজে লাগিয়েছি বা কিছু কিনেছি, তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটি দায়। বকেয়া বেতন, আমরা আমাদের এমপ্লয়ীদের বেতনটা দিতে পারিনি বা দেরি হচ্ছে, বকেয়া রয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য দায়। বকেয়া বিদ্যুৎ বিল এখনো পরিশোধ করা হয়নি, সেটাও আমাদের জন্য দায়। ভাড়া 2 মাসের বেঁচে গেছে, দেওয়া হয়নি, সেটাও কিন্তু আমাদের জন্য দায়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আপনার সবসময় এই 5টা নিয়ম 1 2 3 4 5 আপনি অবশ্যই ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। এবার আমরা আলোচনা করব মালিকানা সত্ত্ব নিয়ে। মালিকানা সত্ত্বটা কি? ব্যবসায়ে মালিকের ন্যায্য দাবি বা স্বার্থ। মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ে মালিকের অধিকার, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটি কি? মালিকানা অর্থ হচ্ছে মালিকের, আর সত্ত্ব হচ্ছে অধিকার। তার মানে মালিকানা সত্ত্বর এর অর্থ হচ্ছে মালিকের অধিকার। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উপর মালিকের অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। এখানে একটু খেয়াল করে দেখুন, মালিকের অধিকারগুলো কি কি? মালিকের কি কি অধিকার থাকে একটু খেয়াল করে দেখেন। মালিকের অধিকারের ভেতর যেমন মালিক আমাদেরকে প্রতিষ্ঠানে কি কি দিতে পারে, যা যা দিবে তাই তো তার অধিকার। যেমন উনি কোনো নগদ অর্থ দিল প্রতিষ্ঠানকে, তাহলে এই নগদ টাকা মালিকের অধিকার। আপনারা সবসময় মাথায় রাখবেন, প্রতিষ্ঠান এবং মালিক দুইটা আলাদা সত্তা। সুতরাং আমি মালিক বলে যে যাচ্ছে তাই করতে পারবো, বিষয়টা এরকম নয়। তাই সবসময় মনে রাখবেন, মালিক এবং প্রতিষ্ঠান দুইটা আলাদা ব্যক্তি। যেমন ধরেন, আপনি যদি কোনো সময় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে যান, তাহলে আপনি প্রতিষ্ঠানের নামে মামলা করবেন, বা প্রতিষ্ঠানে যদি কোনো লেনদেন করতে চান ওই প্রতিষ্ঠানের নামে লেনদেন করবেন, কিন্তু একক কোনো ব্যক্তির নামে তো লেনদেন করবেন না। এই কারণে মালিক এবং হচ্ছে প্রতিষ্ঠান দুইটি আলাদা ব্যক্তি, আলাদা সত্তা। মালিক কি দিতে পারে প্রতিষ্ঠানে? নগদ অর্থ বিনিয়োগ করতে পারে। তাহলে আরেকটা কথা মনে রাখবেন, মালিক যা দিবে সব হচ্ছে মূলধন বলে বিবেচিত হবে। আমি আবার বলছি, মালিক প্রতিষ্ঠানে যাই দিবে মূলধন হিসাবে সেটা কাউন্ট হবে। কি দিতে পারে? নগদ অর্থ দিতে পারে, এটা মালিকের মূলধন, মালিকানা সত্ত্ব। সে তার ব্যাংকে রাখা টাকা দিতে পারে, তো এটাও কি মালিকানা সত্ত্ব। আসবাবপত্র দিতে পারে প্রতিষ্ঠানকে, তাহলে এটাও তার অধিকার, মালিকানা সত্ত্ব। সে বিনিয়োগ করেছে, মালিকানা সত্ত্ব।
সে কম্পিউটার কিনে দিয়েছে, এটাও মালিকানা সত্ত্ব। সেটা দালান কোঠা দিয়েছে ব্যবসাকে পরিচালনার জন্য, সেটাও মালিকানা সত্ত্ব। মেশিন দিয়েছে কিনে, সেটাও মালিকানা সত্ত্ব। অর্থাৎ এগুলো সবই হচ্ছে মালিকের অধিকার। একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, সকল প্রকার মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব এর ভিতর কি কি থাকতে পারে? মূলধন, আর কি থাকতে পারে? সকল প্রকার আয়, এটা কিন্তু মালিক ভোগ করবে। তাহলে মালিকানা সত্ত্বের ভিতর যত প্রকার আয় সব যোগ হবে। আচ্ছা, যত প্রকার খরচ, এটাও তো মালিককে ভোগ করতে হবে। তাহলে বাদ যাবে যত প্রকার খরচ হবে প্রতিষ্ঠানে। এরপর বাদ যাবে উনি যদি কোনো টাকা তুলেন প্রতিষ্ঠান থেকে, কিছু তুললে সেটা উত্তোলন, তা উত্তোলন তার অধিকারকে কমিয়ে দিবে। তাহলে আমরা কি দেখলাম? মূলধন, মালিক যা দিবে তাই মূলধন। সকল প্রকার আয় কে বহন করবে? মালিক বহন করবে। সকল প্রকার ব্যয় কে বহন করবে? মালিক বহন করবে। সকল প্রকার উত্তোলন কে বহন করবে? মালিক বহন করবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। একটু পরে আমি আরো বেশি এই বিষয়ে মালিকানা সত্ত্ব সম্পর্কে আপনাদেরকে বলবো। এবার আমরা আয় সম্পর্কে বলবো। আয়টা কি? ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে অর্জিত অর্থ বা সুবিধা। অর্থাৎ আমরা কাউকে সেবা দিয়েছি, আমাদের আয় হয়েছে। কোনো কিছু বিক্রি করেছি, আমাদের আয় হয়েছে। চলুন আমরা ব্যবসায়ের আয়গুলো একটু দেখে নিই। পণ্য বিক্রি করেছি, আমার আয় হয়েছে। আমি কোনো কিছু বিক্রি করে কমিশন পেয়েছি আমরা। যেমন ধরুন হচ্ছে আমরা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, তা আমরা হচ্ছে জমি বিক্রি করে হচ্ছে একটা কমিশন অর্জন করেছি। আবার ভাড়া আয়, আমাদের হচ্ছে 4টা 5টা হচ্ছে আপনার ফ্ল্যাট আছে, সেগুলো আমরা ভাড়া দিয়েছি, তা সেখান থেকে আমরা আয় হচ্ছে। ব্যাংকে আমি টাকা রেখেছি, আমরা টাকা রেখেছি, সেখান থেকে আমরা সুদ পাচ্ছি, এটাও আমাদের জন্য একটি আয়। তারপর হচ্ছে ডিসকাউন্ট পেয়েছি, কোনো একটু ছাড় পেয়েছি টাকা, তা সেটাও আমাদের জন্য আয়। আমরা পুরাতন সম্পদ বিক্রি করেছি, তাহলে এই সম্পদ বিক্রি করা টাকা, সেটাও তো আমাদের জন্য আয়। আমরা সেবা দিয়েছি, কোনো একটা সার্ভিস দিয়েছি। যেমন ধরুন আমাদের প্রতিষ্ঠানটি একটি ডাক্তারি সেবাদানকারী একটি প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল, তাহলে আমরা যে সেবাটা দিলাম, এই সেবাটা দিয়ে তো আমরা আয় করেছি। তো এই সব কিছু হচ্ছে মূলত ব্যবসায় আয়ের উৎস। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আপনারা সবসময় এটা মনে রাখবেন। এবার আমরা আলোচনা করব হচ্ছে ব্যয় নিয়ে। ব্যয়টা কি? আয় অর্জনের জন্য সংগঠিত খরচ, এটা হচ্ছে ব্যয়। চলুন আমরা ব্যয়গুলো দেখি। দেখুন, আমাদের ব্যবসাতে যদি আমরা আয় করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিতে হবে।
তাহলে আয় অর্জনের জন্য যে খরচটা করা হয় সেটাই হচ্ছে কি আমার জন্য ব্যয়। তাহলে ভাড়া নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এমপ্লয়ি রাখতে হবে, তো এটাও হচ্ছে কি ব্যয়। গ্যাস, পানি এগুলো বিল দিতে হবে, এটা ব্যয়। টেলিফোন, ইন্টারনেট খরচ এটাও আমাদের জন্য ব্যয়। পরিবহন খরচ এটাও আমাদের জন্য হচ্ছে কি ব্যয়। বিজ্ঞাপন দিয়েছি, অনেক অনেক জায়গায় লিফলেট, ব্যানার, পোস্টার দিয়েছি, তো এটা আমাদের ব্যয়। ব্যাংকে টাকা রাখছি, ওরা চার্জ কেটে নিচ্ছে। বিভিন্ন ধরনের লেনদেন করতেছি, ওর চার্জ কাটতেছে। যেমন ধরেন আমরা হচ্ছে কি কোথাও ব্যাংকের মাধ্যমে হচ্ছে চেক পাঠাবো বা বিল ভাঙাবো ইত্যাদি, এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের ব্যাংক চার্জ কেটে রাখে। আবার বছর শেষ হলে ব্যাংক কি করে, এটা চার্জ কেটে রাখে। মেরামত খরচ, যে কোনো মেরামত খরচ এটা আমাদের জন্য কি একটি খরচ। কারণ আমরা যদি যন্ত্রপাতি না মেরামত করি তাহলে আমাদের হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে না, তা আমরা ইনকাম করব কিভাবে? অবচয়। অবচয় কি? একটি সম্পদ ব্যবহার করার ফলে যে পরিমাণ মূল্যটি কমে যায়। উদাহরণস্বরূপ ধরুন হচ্ছে মাউসটি, ধরুন এই মাউসটা খুব দামি, বোঝার জন্য বলতেছি। তো এই মাউসটা হচ্ছে ধরুন অনুমান স্বরূপ হচ্ছে ৩,০০০ টাকা কেনা হয়েছে। এখন উনি বলল যে এটা মোটামুটি ভাবে ৩ বছর সার্ভিস দিবে। ৩ বছর পর যদি এই মাউসটা আমি যদি বিক্রি করতে চাই তাহলে কি আমাকে কি ৩,০০০ টাকা দিবে? কখনোই না। তো উনি বলবে যে আমি আপনাকে হয়তোবা ৫০০ টাকা দিব। তো এই যে বাকি যে ৩,০০০ থেকে ৫০০ বাদ দিন, ২,৫০০ টাকা যে আমি পেলাম না, অর্থাৎ তাহলে এই হচ্ছে কি মাউসটি ব্যবহার করার ফলে এর যে দামটা কমে গেল, এটাই হচ্ছে অবচয়। তো এই অবচয়টা তো কি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি খরচ। কাউকে সুদ দিচ্ছি, যেমন ধরুন আমরা হচ্ছে ঋণ নিয়েছি, তা ঋণের সুদটা যে আমি দিচ্ছি এটা আমাদের জন্য একটা খরচ না? প্রদত্ত বার্তা, বার্তা মানে ছাড়। এখন কেউ আমাদের থেকে হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে মাল কিনেছে, তো যখন সে টাকা পরিশোধ করতে আসলো তখন সে বলল যে না আমি আপনাকে কম টাকা দিব, একটু আমার হাতে টাকা নেই। তাহলে ধরুন উনি ৫০০ টাকা কম দিলেন। তা এই যে উনি ৫০০ টাকা আমাকে কম দিলেন, তাহলে এই ৫০০ টাকাই হচ্ছে কি আমি তাকে ডিসকাউন্ট দিলাম, মানে আমি তাকে ছাড় দিলাম। তো এটাও কি আমাদের জন্য একটি খরচ। তারপর হচ্ছে বীমা খরচ। আমি হচ্ছে বিদেশ থেকে মাল আনতে চাচ্ছি, প্রোডাক্ট আনতে যাচ্ছি, তো অবশ্যই আমাকে বীমা করতে হবে। তো এই যে বীমার যে খরচটা সেটাও কিন্তু আমাদের খরচ। আরো অনেক খরচ রয়েছে, তবে ওভারঅল এগুলো সবচাইতে বেশি মানে পরিচিত খরচ আমাদের। আমাদের সবটার সময় একটু খেয়াল রাখতে হবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আপনারা সবাই দেখুন, সেটা হচ্ছে যে একটু যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই তিনটি বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। আমি আবার বলছি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে উল্টা অর্থাৎ ডেবিট। আর সম্পদ এবং হচ্ছে ব্যয়, খরচ, এই দুইটি বৃদ্ধি পেলে পরে হবে ডেবিট। তা আপনারা সবসময় মাথায় রাখবেন, দায়, মালিকানা সত্ত্ব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তার যদি উল্টা কিছু আসে তাহলে সেটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস মনে রাখতে হবে, সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট।
এগুলো যদি কমে তাহলে তার উল্টোটা হবে। এই কথাটা আপনি মনে রাখবেন। তাহলে চলুন আমরা হচ্ছে আমাদের প্রথম যে সুদ লাগবে সেটা হচ্ছে সম্পদ। এই সম্পদ সংক্রান্ত হচ্ছে কি জাবেদাগুলো খুব সুন্দরভাবে আমরা বুঝে নিব। আর এই জাবেদাগুলো পারলে আপনার কখনোই হচ্ছে কি অঙ্কে সমস্যা হবে না। কি বলছে দেখুন, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, সম্পদগুলো কি? নগদ টাকা, ব্যাংক জমা, আলমারি, যন্ত্রপাতি, কলকবজা, মেশিন, ধানকোটা, ভূমি, জমি, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, চেয়ার, টেবিল, এসি, এয়ার কন্ডিশন, জেনারেটর, কম্পিউটার, দেনাদার। যিনি আমাকে টাকা দিবেন উনি হচ্ছেন দেনাদার। তো উনি আমার জন্য সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানেও হচ্ছে দেনাদার। প্রাপ্য নোট, আমি কোনো হচ্ছে কি আহ বিক্রি করেছি, তো উনি বললেন প্রাপ্য নোট ও প্রাপ্য বিল একই কথা। তাহলে এটাও হচ্ছে আমাদের সম্পদ, কারণ উনি বললেন যে আমি আপনাকে হচ্ছে 4 মাস পরে টাকাটা দিব। তো এই যে বিল করলেন সেটাই হচ্ছে কি প্রাপ্য বিল বা প্রাপ্য, এটা আমাদের সম্পদ। আজ পেলাম না, কাল তো পাবো, তাই না? এরপর হচ্ছে কপিরাইট। কপিরাইট হচ্ছে কি যে আমরা আমাদের লেখাগুলোকে হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের জন্য কপিরাইট করে রাখলে সম্পদ, অর্থাৎ এই লেখা কিন্তু অন্য কেউ আর লিখতে পারবে না। তো এই যে কপিরাইটটা হচ্ছে সেটা আমাদের জন্য একটা সম্পদ। ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি কি আমরা ধরুন একটা বাড়িকে 10 বছরের জন্য একবারে নিয়ে নিলাম লিজ, তো এটা হচ্ছে ইজারা সম্পদ, এটাও তো আমাদের সম্পত্তি। ট্রেড লাইসেন্স, আমরা ব্যবসা করছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেড লাইসেন্স আপডেট, ট্রেড লাইসেন্স দেয় সরকার, এবং ওই পর্যন্ত দেখা যাচ্ছে কি আমি হচ্ছে কি এই প্রতিষ্ঠান চালিয়ে অনেক কিছুই করতে পারবো, তো এটা আমার জন্য সম্পদ। কারণ এটা দিয়ে কারণ সম্পদ কাকে বলে? যেটার মাধ্যমে আমরা, যেটা আমাদের নিয়ন্ত্রণাধীন থাকে, আমাদের অধিকারে থাকে, এবং আমরা অনেক বছর পর্যন্ত এর সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সম্পদ। তাহলে ইত্যাদি এইরকম আর অনেক সম্পদ রয়েছে, তবে এগুলো হচ্ছে মূলত আমাদের মেন। চলুন আমরা প্রথম যে মানে প্রশ্নটা করেছে যে জনাব করিম হচ্ছে 1000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করলেন, এর জাবেদা কি হবে? একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আছে আমাদের আলমারি। আলমারি এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের আলমারি নামক আমাদের সম্পত্তি কি হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের একটি সম্পদ, তাই আমরা দেখতে পাচ্ছি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। তাই দেখুন আলমারি হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। এখন প্রশ্নটা হচ্ছে যে সম্পদটা কিভাবে বৃদ্ধি পেল? সম্পদটা বৃদ্ধি পেল হচ্ছে 10,000 টাকা দিয়ে আলমারি কিনেছি, তাহলে অবশ্যই এখানে কিন্তু হচ্ছে ওনারা বলে নাই যে নগদ নাকি হচ্ছে ধারে। তো যখনই আপনি দেখবেন এরকম কিছু বলা থাকবে না, তাহলে অবশ্যই সেটা আপনি নগদে ধরবেন। তাহলে হচ্ছে কিভাবে বৃদ্ধি পেল? নগদ টাকার কারণে। তা নগদ টাকাও তো আমার জন্য কি একটি সম্পদ। তাহলে সম্পদ কি হ্রাস পেয়েছে? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাই আমাদের নগদান হিসাব ক্রেডিট। বিষয়টা হচ্ছে কি আমি আপনাদের বুঝাচ্ছি, একটা লেনদেন দেখার পর আপনি 2টা হিসাব হচ্ছে বের করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে একটা হিসাব বের করলেও চলবে, তার বিপরীতটা হচ্ছে কি আপনি করে দিবেন ডেবিট বা ক্রেডিট। ধরুন অনুমানস্বরূপ এখানে আমি বলি যে উনি আলমারি কিনেছেন, তা আলমারিটা কি আমার জন্য একটি সম্পদ। তাহলে কি সম্পদ বাড়লো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে তার আরেকটি যে লেনদেন থাকবে সেটা অটোমেটিকলি ক্রেডিট হবে। তা আলমারিটা কিনেছে কিভাবে? আমি নগদ টাকার মাধ্যমে, তাহলে পরে এই নগদ টাকাটা হয়ে যাবে আমাদের ক্রেডিট। এবার আমরা চলে আসলাম আমাদের 2 নম্বর প্রশ্নে। 15,000 টাকার একটি এসি ক্রয়। আচ্ছা, এসিটা যে কিনেছি এটাও তো আমাদের জন্য সম্পদ, কারণ এটা দিয়ে আমি অনেক বছর সুবিধা ভোগ করবো এবং এটা আমাদের অধিকারে আছে। তাহলে এসি হিসাব ডেবিট, মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এসি ক্রয় করেছি কিভাবে? এই লেনদেনটা হয়েছে কিভাবে? নগদে। তাই হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। যদি ধারে হতো তাই এটা বলেই দেওয়া থাকতো যেটা ধারে হয়েছে।
তাহলে নগদ টাকা সম্পদ আমাদের হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সবকিছু বাদ দিন, আপনি একটা বের করলে আরেকটা অটোমেটিকলি ক্রেডিট হবে। যেমন এসি সম্পদ বেড়েছে, তাই এসি হিসাব ডেবিট। তাহলে এর পরবর্তী যেটা থাকবে সেটা হবে ক্রেডিট। নগদ টাকা দিয়ে কিনেছি, তা নগদান হিসাব ক্রেডিট। এবার ব্যাংক চেকের মাধ্যমে 50,000 মেশিন ক্রয়। আমি মেশিন কিনেছি এবং আমি চেকের মাধ্যমে কিনেছি। তাহলে চেকটা যদি হয়, একটু খেয়াল করেন নোটটা, পোস্টে চেক বলা থাকলেই ব্যাংক হিসাব হবে সবসময়। প্রশ্নে চেক বলা থাকলেই ব্যাংক হিসাব হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। চেক ইস্যু করা হলে, অর্থাৎ চেক ইস্যু মানে কি, কাউকে যদি আমরা চেক দিই সেটাকে চেক ইস্যু বলে। তা ব্যাংক থেকে টাকা কমে যায়, চেক দিলেই কাউকে উনি কি করবেন, অবশ্যই সেই চেকের টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবেন। তা যদি তুলে ফেলেন উনি, তাহলে পরে হচ্ছে কি ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাই ব্যাংক সম্পদটা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর চেক যদি গ্রহণ করি আমরা, অর্থাৎ হচ্ছে যদি কারোর কাছ থেকে আমরা চেকটা পাই বা কেউ যদি আমাকে চেক দেয়, তাই চেকটা যখন আমরা জমা করব, চেক গ্রহণ বা যদি আমরা ব্যাংকে চেক জমা দেই, যদি পোস্টে এরকম লেখা থাকে, তাহলে অটোমেটিকলি আমাদের কি হবে, ব্যাংক বেড়ে যাবে। যেমন ধরুন কেউ আমাকে একটা বলল যে আসলে এই আমি তো এখন টাকা দিতে পারছি না, আপনি চেকটা নেন। তা আমি চেকটা গিয়ে কি করলাম, ব্যাংকে জমা দিলাম। তাহলে ব্যাংক কি করবে, হচ্ছে কি সেই টাকাটা হচ্ছে কি আমার হয়ে উনার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ উনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্টে সে কি করবে, জমা করে দিবে। তাহলে দেখুন, তাহলে আমার ব্যাংকটা কি বেড়ে যাচ্ছে না? এর জন্য হচ্ছে কি ব্যাংকে টাকা বেড়ে যায়, তাই ব্যাংক হিসাব ডেবিট। তাহলে পরে আমরা আবার পোস্টে চলে যাই, ব্যাংক চেকের মাধ্যমে 50,000 টাকা মেশিন ক্রয়। তা একটু চিন্তা করেন, আমি মেশিনটা কিনেছি, তাহলে মেশিনটা আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে এই মেশিন ক্রয়টা কিভাবে হয়েছে, চেকের মাধ্যমে। তা আমি একটু আগে বলেছি পোস্টে চেক বলা থাকলে ব্যাংক হিসাব আসবে। তাহলে আপনি হচ্ছে বিপরীতটা কি করবেন, ডেবিট ক্রেডিট বোঝার দরকার নেই, আপনি বিপরীতটা হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমাদের 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখুন, হচ্ছে পণ্য তৈরি করার জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো যার মূল্য 60,000 টাকা। তো এখানেও একই রকম যন্ত্রপাতি আমার জন্য সম্পদ, কারণ এটা ব্যবহার করে এটা আমাদের নিয়ন্ত্রণাধীন আছে এবং অনেক বছর আমরা ব্যবহার করতে পারবো। তা যন্ত্রপাতি, তা বাড়লো আমাদের, তা যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর হচ্ছে কি এটা কিভাবে বাড়লো, নগদ টাকার মাধ্যমে আমরা কিনেছি, তার নগদ টাকার হচ্ছে দেওয়ার কারণে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। 1,00,000 টাকা দিয়ে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। আমি কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলবো তাহলে অবশ্যই আমার ব্যাংকে টাকা বাড়বে। আমি তো আমার প্রতিষ্ঠান নামেই তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ব্যাংকে আমার টাকা বাড়বে না? তা ব্যাংক আমার জন্য সম্পদ, কারণ এটা ব্যাংকের মাধ্যমে আমরা অনেক অনেক বছর হচ্ছে কি সুবিধা ভোগ করি, ব্যাংকে টাকা রাখি, তুলি, আবার কাউকে দেই, অর্থাৎ এটা আমাদের নিয়ন্ত্রণাধীন আছে এবং অনেক বছর আমরা সুবিধা ভোগ করি। তা সম্পদ বাড়লো, তাহলে সিটি ব্যাংক হিসাব ডেবিট। আর কিভাবে বাড়লো, নগদ টাকা দিয়েছি, ওর মাধ্যমে তো বেড়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সবসময় উল্টোটা হবে ক্রেডিট। ব্যাংকের মাধ্যমে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করলাম। তাহলে আমি তাহলে কি করেছি, মানে আসবাবপত্রটা কিনেছি, আমি বললাম যে একটা চেক দিলাম, বিষয়টা এরকম আর কি, এটা ওইভাবে বলা হয়নি, কিন্তু ওই একই বিষয় বোঝাচ্ছে। তা আসবাবপত্র সম্পদ, তা সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে কিভাবে বৃদ্ধি পেলো, ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক হচ্ছে কি আমার ব্যাংকটা হয়ে যাবে ক্রেডিট, তা বিপরীত হিসাবটা হয়ে যাবে ক্রেডিট। শাইনকে 5,000 টাকা ধার দেওয়া হলো। শাইনকে আমি 5,000 টাকা ধার দিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখুন, শাইন হচ্ছে দেনাদার। এখন দেনাদার পাওনাদার এই বিষয়টা নিয়ে অনেক ছেলে মেয়েদের সমস্যা হয়, এই বিষয়টা এখন আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। এখন আমরা বুঝবো দেনাদার পাওনাদার সহজে বোঝার বিষয়টি। এটা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের অনেক প্রবলেম হয়, তাদের বুঝতে অনেক কষ্ট হয়। দেখুন দেনাদার কি, একটা উদাহরণ দিয়ে বুঝাই। রহিমের কাছে 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করা হলো। ধরুন এ হচ্ছে সেই রহিম, আমি তার কাছে কি করেছি, 5,000 টাকার পণ্য বিক্রি করেছি। হ্যাঁ, রহিম এখন আমাকে টাকা দিবে, তার মানে রহিম হচ্ছে দেনাদার।
তাহলে মনে রাখার টিকটা কি? দেনাদার মানে দিবে, দেনাদার মানে দিবে, দে মানে দিবে, ঠিক আছে? তাহলে দেনাদার হচ্ছে যিনি আমাকে টাকা দিবে। তাই এখানে রহিম হচ্ছে আমাকে টাকা দিবে, তো হচ্ছে দেনাদার। আর জিনিস খেয়াল করে দেখেন, পাওনাদারটা কি? করিমের কাছ থেকে ৩,০০০ টাকার পণ্য বাকিতে কেনা হলো। আমরা করিমের কাছ থেকে বাকিতে ৫,০০০ টাকা, ৩,০০০ টাকার পণ্য আমরা বাকিতে কিনেছি। তাহলে এখন আমরা হচ্ছে কি বললাম যে করিমকে আমরা পরে টাকা দিব, আমরা পরে টাকা দিব। তাহলে কি, যে আমাদের কাছ থেকে টাকা পাবে তাকে বলবো আমরা পাওনাদার। তাহলে কে পাবে? করিম পাবে। তা করিম হচ্ছে আমাদের জন্য পাওনাদার। তাহলে মনে রাখার ট্রিকটা কি? পাওনাদার মানে পাবে, পা মানে পাবে। তাহলে সবসময় আপনারা এই ট্রিকটা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ দেনাদার পাওনাদার বুঝতে সমস্যা হবে না। ধন্যবাদ। তাহলে শাহিনকে ৫,০০০ টাকা ধার দেওয়া হলো। তা শাহিনকে যে ধার দিয়েছে, শাহিন আমাকে পরে টাকাটা দিবে, যে দিবে সে হচ্ছে দেনাদার। তাহলে শাহিন হচ্ছে দেনাদার, তাই আমি কি করব এখানে? প্রাপ্য বা দেনাদার হিসাব, ডেবিট। তাহলে শাহিন কি? আমার জন্য সম্পদ, কারণ ও আজকে দেয়নি, ও কালকে তো দিবে, কারণ ও আমাদের হচ্ছে কি অধিকারের ভিতর আছে, কারণ যেহেতু আমরা ওর কাছ থেকে আমরা টাকা পাবো, তাহলে যিনি আমাদের অধিকারের ভিতর আছে এবং যার থেকে আমরা অনেক সময় ধরে সুবিধা ভোগ করতে পারবো, সেই হচ্ছে সম্পদ। তাহলে পরে দেনাদার হচ্ছে কি আমাদের জন্য একটি সম্পদ। তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারণ শাহিন তো এখন টাকা দেয়নি, সে তো আমাকে দিবে, তাই আমার সম্পদ বৃদ্ধি পেয়ে রয়েছে, তাই দেনাদার হিসাব ডেবিট। সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট। তাহলে কিভাবে এই লেনদেনটা হলো? এই লেনদেনটা হচ্ছে নগদ টাকার মাধ্যমে হচ্ছে, আমরা ওকে ধার দিয়েছি। তাহলে বিপরীত হিসাবটার নাম কি? নগদান। তার নগদান হিসাবটা হয়ে যাবে ক্রেডিট। শাহিনের থেকে নগদ ৫,০০০ টাকা পাওয়া গেল। এইবার দেখুন, এই শাহিন যাকে আমি টাকা দিয়েছিলাম ধার, উনি আমাকে ৫,০০০ টাকা দিয়ে দিয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, উনি তো আমার জন্য সম্পদ ছিল। তা যতক্ষণ টাকা দেননি সম্পদ বেড়েছিল, কিন্তু যখন আমাকে টাকাটা দিয়ে দিলেন, তা দেনাদার নামক যে সম্পদটা সেটা কিন্তু আমার এখন কমে গেল। তার জন্য হচ্ছে কি সম্পদ আমরা বলেছি, আপনাদের শর্টকাট শিখিয়েছি, সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, তাহলে উল্টাটা ক্রেডিট। তাহলে এটা কমেছে, তা উল্টা, তার মানে এটা হবে ক্রেডিট। তার জন্য দেখুন, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট, মানে সম্পদ হ্রাস পেয়েছে। আপনি যে কোনো একটা লিখবেন, তবে বেশি বেটার হচ্ছে প্রাপ্যটা লেখা। তা কিভাবে লেনদেনটা হয়েছে? নগদ টাকা পেয়েছি নগদের মাধ্যমে, তাহলে উল্টাটা হবে নগদান হিসাব। তাহলে প্রাপ্য দেনাদার হিসাব যদি ক্রেডিট হয়, তো উল্টাটা কি হবে? ডেবিট। তাহলে কি নগদান হিসাব ডেবিট। আমরা হচ্ছে চলে আসলাম সম্পদ সংক্রান্ত জাবেদার হচ্ছে কি আর লাস্ট দুইটি। ইনশাল্লাহ এটা যদি আপনি পারেন, এগুলো আপনার কোথাও আপনি আটকাবেন না ইনশাল্লাহ। অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো। একটু মনে রাখবেন, চেয়ার টেবিল আসবাবপত্র, চেয়ার টেবিল ইত্যাদি এগুলোকে ভিন্ন ভিন্ন নামে লিখলে তো হিসাবগুলো অনেক বড় হয়ে যাবে, অনেক অনেক হিসাব তৈরি হবে, এতে করে প্রতিষ্ঠানের মানে মেনটেন করতে অনেক সমস্যা হবে। এই কারণে আমরা কি করি, যেগুলো হচ্ছে একই রকমের সেগুলো আমরা একটা নির্দিষ্ট হিসাবের ভিতর নিয়ে আসি। যেমন ধরুন চেয়ার টেবিল, তারপর হচ্ছে আমরা দেয়াল সুকেস, এই যে ইত্যাদি যখন আমরা কিনি, তখন এগুলো আমরা সব মিলিয়ে আমরা একটা নাম দিই, একটা হিসাব নাম, সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। তো একটু দেখেন, এই আসবাবপত্র কিন্তু আমাদের একটা সম্পদ, কারণ আসবাবপত্র বছরের পর বছর টিকে, এটা আমাদের অধিকারে থাকে এবং আমাদের হচ্ছে কি অনেক বছর সুবিধা ভোগ করে। তাহলে সম্পদ বাড়লো, তার সম্পদ বাড়লে ডেবিট, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। অন্যদিকে কিভাবে বাড়লো? আমি নগদটাকে কিনেছি বলেই তো বাড়লো, তার বিপদ হিসাব নগদ, তার নগদান হিসাব ক্রেডিট। এবার 10 নম্বর, 25,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, কম্পিউটার হচ্ছে এক ধরনের অফিস সরঞ্জাম। সেই ক্ষেত্রে আচ্ছা, অফিস সরঞ্জাম এটা নিয়ে বাচ্চা মানে আমাদের ছাত্রছাত্রীদের অনেক প্রবলেম, যে অফিস সরঞ্জামগুলো কি কি, বা কিগুলো আসলে পর আমরা বুঝবো যে অফিস সরঞ্জাম। তো চলুন এখন অফিস সরঞ্জাম সম্পর্কে আপনাদের সহজ একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি।
অফিস সরঞ্জাম মূলত কি? অফিস সরঞ্জাম বলতে অফিসের কাজ পরিচালনার জন্য ব্যবহৃত দীর্ঘমেয়াদী যন্ত্রপাতি বা আসবাবপত্রকে বোঝায়। আবার একটু খেয়াল করুন, অফিস সরঞ্জাম বলতে অফিসের কাজ পরিচালনার জন্য। আচ্ছা, কেন অফিস সরঞ্জাম বলা হয়? অফিসের কাজে ব্যবহৃত হয়, দীর্ঘদিন ব্যবহার হয়, ব্যবসায় স্থায়ী সম্পদ, আর বিশেষ করে সবচেয়ে যেটা জরুরি, প্রশাসনিক ও হিসাব রক্ষণ কাজে সহায়ক। আমি আবারও বলছি, আই রিপিট, প্রশাসনিক ও হিসাবরক্ষক কাজে সহায়ক। তাহলে অফিস সরঞ্জামগুলো কি কি? দেখুন তো, ডেস্কটপ কম্পিউটার আমরা এখানে অনেক কি করি, প্রশাসনিক কাজে ব্যবহার করি, হিসাবরক্ষণ কাজে। ল্যাপটপ, প্রিন্টার দিয়ে প্রিন্ট করি, স্ক্যানার দিয়ে স্ক্যান করি, ফটোকপির মেশিন, প্রতিনিয়ত আমরা ফটোকপি করছি। তারপর কি প্রজেক্টরের মাধ্যমে আমরা কি করছি, বিভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছি, অফিসিয়াল প্রেজেন্টেশনগুলো দিচ্ছি। আমরা আলমারিতে কি রাখতেছি, অফিসের কাগজপত্রগুলো রাখতেছি। অর্থাৎ প্রশাসনিক হিসাব রক্ষণ কাজে সহায়ক, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ছেলে মেয়েরা এটা গুলিয়ে ফেলে, তাই এর জন্য আপনাদেরকে ভিজুয়ালাইজ করা হচ্ছে যাতে আপনারা সহজেই জিনিসটা মাথায় রাখতে পারেন। আলমারি, অফিস চেয়ার, হ্যাঁ, অফিস ডেস্ক, তারপর ইউপিএস যেটা ব্যাকআপ দিয়ে থাকে আমাদের কম্পিউটারে, কারেন্ট চলে গেলে। তারপর সিসিটিভি ক্যামেরা, ফাইল ক্যাবিনেট, ক্যালকুলেটর, টেলিফোন। তার মানে এগুলোই মূলত আমাদের অফিস সরঞ্জাম। আপনি একটু মাথায় রাখবেন, এগুলো অফিস সরঞ্জাম। এখন অনেক সময় ছেলেমেয়েরা একটা মিস্টেক করে ফেলে, ওরা বলে যে কলম, কাগজ, পেন ইত্যাদি অফিস সরঞ্জাম না। না, এগুলো অফিস সরঞ্জাম না, এগুলোকে বলা হয় মণিহারি। এগুলো অফিস সাপ্লাইজ, কারণ দ্রুত ব্যবহার হয়ে যায়। আপনি কিন্তু একটা কলম তার 2 বছর ধরে ব্যবহার করতে পারবেন না। একটা পেন্সিল কি 2 বছর ব্যবহার করা যাবে? তা কখনোই যাবে না। তাই কাগজ, কলম এগুলো খুবই অল্প সময়ের জন্য, এগুলো অফিস সরঞ্জাম নয়, এগুলো অফিস সাপ্লাইজ। আর এগুলোকে আমরা মণিহারি, হ্যাঁ, আপনি দেখবেন কাগজ, কলম, খাতা, পেন্সিলগুলোকে আমরা মণিহারি বলি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখুন, 25,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। তা আমি একটু আগেই তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে প্রশাসনিক কাজে যেগুলো ব্যবহৃত করা হয়, হ্যাঁ, সেগুলো কি হিসাব রক্ষণ এবং প্রশাসনিক কাজে, সেগুলোকে বলা হচ্ছে অফিস সরঞ্জাম। তা কম্পিউটার একটি অফিস সরঞ্জাম, এর মাধ্যমে প্রশাসনিক হিসাব রাখা হয়। অফিস সরঞ্জাম একটি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়ে ডেবিট। আচ্ছা, আমি কিভাবে কিনেছি? 25,000 টাকা দিয়ে। তাহলে কি আরেকটি হিসাব যেটা বের হচ্ছে, এটা নগদ টাকা, তার নগদান হিসাব ক্রেডিট। আমি আপনাদের চেষ্টা করেছি সম্পদ সংক্রান্ত জাবেদাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে। এগুলো আপনি বারবার যদি না বুঝতে পারেন, বারবার রিপিট করে একটু দেখবেন। দেখার পর আপনি সহজেই বুঝতে পারবেন, যে বারবার প্র্যাকটিস করবেন, সহজেই বুঝতে পারবেন যে তখন যে কোনো ধরনের এই সম্পদ সংক্রান্ত বিষয়গুলো আপনার কোথাও আটকাবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি মনে হয় এটা আপনার জন্য উপকারী, অন্যের জন্য উপকারী, অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোথাও সমস্যা থাকে, আপনাদের যে কোনো প্রবলেম কমেন্টে উল্লেখ করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো বিষয় আমাকে অবশ্যই একটু জানাবেন, আমি সেইভাবে ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।